আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা এই ভিডিওতে অষ্টম শ্রেণীর 2.2 এর 12 নম্বর থেকে সমাধান দেখব। এখানে যেটা বলছে যে এক ব্যক্তি একটি ঋণদাতা সংস্থা থেকে বা ঋণদান সংস্থা থেকে বার্ষিক 8% চক্রবৃদ্ধি মুনাফায় 5,000 টাকা ঋণ নিলেন। প্রতি বছর শেষে তিনি 2,000 টাকা পরিশোধ করেন। দ্বিতীয় কিস্তি পরিশোধের পর অর্থাৎ 2 বছর পর তার আর কত টাকা ঋণ থাকবে। আমরা জানি যে চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে 1 বছর পরে যদি 1 বছর পরে তার মূলধন যেটা থাকে সে মুনাফা পেল এবং তার আসল যে মূলধন যেটা ছিল মুনাফা আসল মিলে যেটা হয় পরের বছরে সেইটার উপরে পার্সেন্টেজটা পায়। তাহলে এই ক্ষেত্রে ঋণের ক্ষেত্রেও তাই হবে। এখন যদি সে শোধ করে ফেলে কোনো অংশ তাহলে তার মূলধন যে টাকাটা থাকবে সেটার উপরে পরের বছরে আবার হিসাবটা হবে। তাহলে এটার 12 নম্বরের সমাধান যেটা দেওয়া আছে আসল পি সমান 5,000 টাকা, সময় আমাদের 1 বছর করেই বের করতে হবে, কারণ 1 বছর পরে সে টাকা পরিশোধ করেছে। তো 1 বছরের সে তার মূলধন যত হবে মুনাফা চক্রবৃদ্ধি মূলধন যেটা হবে সেটা থেকে 2,000 টাকা বাদ দিতে হবে। বাদ দেওয়ার পরে যে টাকা থাকবে সেই টাকায় পরবর্তী বছরে আবার কত টাকা ঋণ থাকে সেটা আমাদের বের করতে হবে। ওকে, এবার মুনাফার হার আর সমান 8%, তার মানে হচ্ছে 8-এর নিচে 100। তাহলে 1 বছর পর চক্রবৃদ্ধি, যেহেতু এইখানে আমরা ঋণ নিয়ে কথা বলতেছি তাই আমরা চক্রবৃদ্ধি ঋণ লিখলাম, চক্রবৃদ্ধি মূলধন লিখতাম, এখন আমরা চক্রবৃদ্ধি ঋণ লিখব। ওকে, আচ্ছা, এবার চক্রবৃদ্ধি ঋণ যেহেতু 2 বার পাবো তাই এখানে C1 দ্বারা প্রকাশ করলাম। পি 1 যোগ আর এন এর মান হচ্ছে 1, সেজন্য আমরা লিখলেও হয় না লিখলেও হয়। ওকে, পি এর মান হচ্ছে 5,000 গুণন 1 যোগ 8-এর নিচে 100, আর এন এর মান 1, এই লাইনে লিখলাম, পরের লাইন থেকে লিখব না। 101 তো পাওয়ার থাকলে একই কথা, না থাকার থাকা একই কথা। ওকে, লসাগু হচ্ছে 100, তাহলে 100 যোগ 8, তাহলে 5,000 গুণন 108, নিচে হচ্ছে 100, 0 কাটা 0 কাটা, তাহলে থাকলো হচ্ছে 50 গুণন 108। তাহলে 50 গুণন 108 যদি করি তাহলে হবে 50 গুণন 108, তাহলে পাবো 5,400 টাকা সমান 5,400 টাকা। তাহলে 1 বছর পর তিনি পরিশোধ করেন, এটা দেওয়া ছিল, পরিশোধ করেন 2,000 টাকা। যদি 1,000 তার ঋণ, এখন 1 বছর পর তার ঋণ হয়েছে হচ্ছে টোটাল 5,400 টাকা। এখন যদি সে পরিশোধ করে ফেলে তাহলে তার পরিশোধ করার পরে তার ঋণ লিখি, পরিশোধ করার পর তার ঋণের পরিমাণ $5,400 বিয়োগ 2,000 টাকা। ঠিক আছে, তাহলে এটা যদি বিয়োগ করি সেক্ষেত্রে পাবো হচ্ছে 3,400 টাকা। এখন পরের যে আরও 1 বছর, দ্বিতীয় বছরে তার এখন পি এর মান কত হবে? পি এর মান হবে 3,400 টাকা। ঠিক আছে, তাহলে এটাকে আমরা P2 নাম দিতে পারি। হ্যাঁ, তাহলে এবার আমরা লিখি যে
দ্বিতীয় বছর শেষে তার চক্রবৃদ্ধি ঋণ C2 সমান এই যে সেই P2 ইন্টু 1 যোগ RN। এখানে n এর মান কত হবে? এখানে n এর মান একই হবে, কারণ পরের বছরে এখন আবার অনেকেই যে দ্বিতীয় বছর পরে তাহলে n এর মান 2 হওয়ার কথা না, আমরা তো এক বছরটা বের করে ফেলছি, পরের আবার শুধুমাত্র এক বছরে কত টাকা চক্রবৃদ্ধি ঋণ হবে সেটা আমরা বের করব এখন। তাহলে P হবে হচ্ছে 3401 যোগ আর এর মান তো এই যে একই ছিল, তার মানে হচ্ছে কত, আমাদের কত দিয়ে যেন অঙ্ক করলাম, হ্যাঁ 108 যোগ 8 এর নিচে 100, n এর মান 1। এইখানেই কিন্তু ভুলটা হয় এই অঙ্কে। ওকে, নেক্সট হচ্ছে 3400 গুণন, একবারে লিখে ফেললাম যে আমি যেহেতু আগে এই ম্যাথটা করেছি সেম জিনিস, তাই একবারে লিখে ফেললাম। 0 0 কাটা 0 0 কাটা, তাহলে থাকবে হচ্ছে 34 গুণন 108। ওকে, তাহলে 34 গুণন 108 করলে কত হয়? 34 গুণন 108 ইকুয়াল হচ্ছে 3672 3672 3672 টাকা। এখন তো সে দ্বিতীয় বছর পরে আবার ঋণ পরিশোধ করবে, তাহলে সে দ্বিতীয় বছর পরে দ্বিতীয় বছর শেষে 2000 টাকা পরিশোধ করলে ঋণ থাকবে 3672 বিয়োগ 2000 টাকা। তাহলে এবার করি 6721 টাকা। এটাই হচ্ছে আমাদের এই অঙ্কের সমাধান। দ্বিতীয় বছর পরে তার ঋণ থাকার কথা জানতে চেয়েছিল যে দ্বিতীয় কিস্তি পরিশোধের পর তার আর কত টাকা ঋণ থাকবে। তার ঋণ থাকবে হচ্ছে 1672 টাকা। 13 নম্বর সৃজনশীল অঙ্ক। এই অঙ্কে যেটা বলছে যে একই হার চক্রবৃদ্ধি মুনাফায় কোনো মূলধন 1 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন এত টাকা এবং 2 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন এত টাকা। ওকে, এই সেম ম্যাথ আমরা হচ্ছে কত নম্বর অঙ্কে যেন করলাম, আমরা হচ্ছে এই যে 9 নম্বর অঙ্কে যেটা করেছিলাম, 9 নম্বর অঙ্ক আর এই অঙ্ক একদম সেম, জাস্ট মানগুলো আলাদা। ঠিক আছে, শুধু মানগুলো আলাদা। ওকে, আমরা হচ্ছে ক করি, তারপরে ওখান থেকে নিয়ে আসবো। ওকে, তাহলে এখানে ক নম্বরে যেটা বলছে যে 13 ক নম্বরে যেটা বলছে মুনাফা নির্ণয়ের সূত্র। মুনাফা নির্ণয় বলতে যদি কোনো চক্রবৃদ্ধি কথা উল্লেখ না থাকে, তাহলে মুনাফা নির্ণয়ের সূত্র হিসেবে আমরা যেটা জানি সেটা হচ্ছে যে I = PRN। ঠিক আছে, তাহলে আমরা এখানে লিখি যে মুনাফা নির্ণয়ের সূত্রটি হলো মুনাফা সমান আসল গুণন সময় গুণন মুনাফার হার, বা I সমান PNR। ঠিক আছে, যদি আপনি মুনাফার হার আগে লেখেন তাহলে PRN লিখবেন, আর যদি সময় আগে লেখেন তাহলে PNR লিখবেন। আচ্ছা, চাইলে আপনি ওই যে 100 সূত্র যেটা ছিল এদের নিচে 100 সেটাও লিখে দিতে পারেন, অসুবিধা নেই। ওকে, খ নম্বর অঙ্ক যে মূলধন নির্ণয় করো। খ নম্বর অঙ্কটা একদম সিমিলার 9 নম্বর অঙ্কের মতো। 9 নম্বর অঙ্ক থেকে আমি একটু ওখান থেকে নিয়ে আসি যাতে আবার লিখতে না হয়, ওইটাই জাস্ট ওখান থেকে লিখে দেব। 9 নম্বর
এটা নিয়ে আসি। সর্বনাশ, না না ভেঙে যাচ্ছে। ঠিক আছে, তাহলে আবার করি। আচ্ছা, এখানে যেটা লিখতে হবে 9 নম্বরের মতনই, যে মনে করি কি মনে করব, যে হচ্ছে আসল সমান পি, সময় সমান এন, মুনাফার হার সমান আর। ওকে, তাহলে শর্ত মতে আমরা দিয়ে লিখে ফেলি। শর্ত মতে এক বছরের ক্ষেত্রে, প্রথম বছরের ক্ষেত্রে হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা ছিল 19,500 টাকা, সমান 19,500। আর 2 বছর শেষে হচ্ছে পি 1 যোগ আর 2 সমান, এটা কত ছিল, 20,280 টাকা। ওকে, তাহলে এটাকে 1 নম্বর সমীকরণ দিয়ে দিলাম, এটাকে 2 নম্বর সমীকরণ দিয়ে দিলাম। ওকে, আপনারা কিন্তু সামনে লিখে নিতে পারেন যে 1 বছরের চক্রবৃদ্ধি মুনাফা, 2 বছরের চক্রবৃদ্ধি মুনাফা, কথা বলে লিখে নেওয়া যেতে পারে, সমস্যা নেই। আচ্ছা, এখন হচ্ছে আমরা কি করব, ওই যে 2/1 করে পাই, এটা যদি কারোর বুঝতে অসুবিধা থাকে কেন ডিভাইড করলাম, তাহলে আমরা 9 নম্বর অঙ্কের ওই ভিডিওটা দেখে আসতে পারেন। পি 1 যোগ আর স্কোয়ার ডিভাইডেড বাই পি 1 যোগ আর সমান 20,280 ডিভাইডেড বাই 19,500, 0 কেটে দিলাম। আর এই পাশে থেকে আমরা হচ্ছে এই একটা পি কাটতে পারি, আর এখানে একটা কেটে যায়, 1 যোগ আর, এখানে স্কোয়ার ছিল তার মানে ওখানে 2টা ছিল, তার মধ্যে থেকে একটা আমরা কেটে দিলাম, 1 প্লাস আর। এটাও আমি ডেসক্রাইব করছি হচ্ছে 9 নম্বর অঙ্কের মধ্যে, ওখানে একটু দেখে নিতে পারেন। 2028, নিচে হচ্ছে 1950। যেহেতু আমার সরাসরি মূলধন চেয়েছে, এই যে সরাসরি মূলধন নির্ণয় করো, তাহলে এখানে আমি আর এর মান বের করলাম না। তাহলে এখন 1 যোগ আর এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। 1 নং সমীকরণ যেটা ছিল সেটা হচ্ছে যে ওকে, তাহলে বা চিহ্ন দিয়ে পির মান তো আমরা জানি না, গুণন 20, 28, 19, 50 সমান 19,500। শূন্য একটা বেশি হয়ে গেছে, 500। তাহলে এখানে আবার ক্রস গুণন করব, তাহলে হবে হচ্ছে পি গুণন 20, 28 সমান 19,500 গুণন 19,50। পি সমান 19,500 গুণন 19,50 ডিভাইড 20, 28। অতএব মূলধন পি সমান, আমরা ক্যালকুলেটরে করব এটা, 19,500 গুণন 19,50, নিচে হচ্ছে 20, 28।
তাহলে হবে হচ্ছে 18,750 18,750 টাকা। অতএব মূলধন 18,750 টাকা, এটা হবে আমার অ্যান্সার। ওকে, এরপর গ নম্বরে বলছে যে একই হারে উক্ত মূলধনের জন্য 3 বছর পর সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য নির্ণয় করে। এই যে এখানে কিন্তু আমার আর দরকার হবে, ঠিক আছে, আর দরকার হবে। ওকে, তাহলে আগে আমাদের আর এর মানটা বের করে নিই। তাহলে আর বলছিলাম যে এইখান থেকে বের করা যায়, তাহলে এইখানে একটু আমরা যেহেতু পরবর্তীতে আবার লাগবে, তাই এখানে একটু 3 নম্বর সমীকরণ দিয়ে রাখলাম যাতে আমরা ওখানে গ নম্বরে বলতে পারি। তাহলে গ নম্বর সমাধান লেখেন যে খ এর 3 নং হতে পাই, যা পাইছিলেন সেটাই লিখে ফেলেন। কি পাইছিলাম এখানে? ঠিক আছে, এটা পেয়েছিলাম। ওকে, তাহলে এখন কি কাজটা করতে হবে? তাহলে আর এর মান আমাদের দরকার। তাহলে আর এর মান যদি চাই তাহলে হবে হচ্ছে একটা এই পাশে যোগ আকারে ছিল, এই পাশে গেলে বিয়োগ আকারে। আমি এটা ক্যালকুলেটারে করতে চাচ্ছি, তাহলে ক্যালকুলেটারে যদি করি, আমি আবার এইভাবে সায়েন্টিফিকভাবে করতেছি জন্য আবার কেউ ভাবেন না যে আপনাদের নর্মাল ক্যালকুলেটারে হবে না, অবশ্যই হবে। তবে যেহেতু সায়েন্টিফিক ব্যবহার ক্লাস 8-এ দিতে পারে, ঠিক আছে। তাহলে এখানে আপনারা ম্যানুয়ালেও করতে পারেন, আমি ম্যানুয়ালে দেখাচ্ছি, ম্যানুয়ালেও দেখাই। 50, তাহলে এখানে হবে হচ্ছে 20, 28 বিয়োগ হচ্ছে 19, 50। তাহলে এটা বিয়োগ করেন, ক্যালকুলেটার নর্মাল ক্যালকুলেটারে এইভাবে বিয়োগ করবেন যে হচ্ছে 20, 28 বিয়োগ হচ্ছে 19, 50, তাহলে কত হয়? 78 হয়। তাহলে এখানে লিখবেন হচ্ছে 78, 78-এর নিচে হচ্ছে 19, 50। আমি ক্যালকুলেটার একবারে করতে চেয়েছিলাম, তাও আবার ক্যালকুলেটর যদি ইউজ সায়েন্টিফিক না করতে দেয়। ওকে, তারপরে এখন যেটা করবেন কাটাকাটি করতে হবে। কাটাকাটি কীভাবে? যে এটা দেখবেন যে এটা ডিভাইড যায় কিনা। 19, 50 ডিভাইডেড বাই 78, এটা দেখা যাচ্ছে 25 বার যায়। তাহলে কাটাকাটি করি, 78 দিয়ে সরাসরি কাটতেছি, আপনারা 2 2 2 দিয়ে কেউ কাটতে পারেন, অসুবিধা নেই। আর এখানে হলে 25 হবে, তাহলে 1-এর নিচে 25। তাহলে আর এর ভ্যালু পাওয়া গেল কত? 1-এর নিচে 25। তাহলে এইটা আমরা ব্যবহার করে বাকি অংশ করব। এখানে যেটা বলা হয়েছে যে উক্ত হারে মূলধনের জন্য 3 বছর পর সরল মুনাফা, তাহলে উক্ত মূলধনের জন্য, মূলধন মানে আমার কত? মূলধন মানে আমার হচ্ছে 18,750, 18,750 টাকা। তাহলে এই টাকা থেকেই 3 বছরের মুনাফা দিয়ে করতে হবে। তাহলে আমরা কিন্তু খ থেকে বলছি, আবারও লিখতে পারি, আবার খ হতে পাই মূলধন পি সমান 18,750 ছিল টাকা। এখানে আর পেলাম, আর হচ্ছে সময়, সময় হচ্ছে 3 বছর, সময় এন সমান 3 বছর। এখন আমাদের কি করতে বলেছিল? আমাদের করতে বলেছিল যে সরল মুনাফা চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য। এই সেম ম্যাথটা একটা করছেন এক জায়গাতে। ওকে, তাহলে আমরা জানি সরল মুনাফা
আয় সমান PRN, পি হচ্ছে 18,750 গুণন আর হচ্ছে একের নিচে 25 গুণন N 3। তাহলে 25 দিয়ে মেবি এটা কাটবে, না কাটলে 5 দিয়ে কাটেন। 3 5 15, 3 5 7 35, 36 37, 2 5 5 25, 0। 5 দিয়ে আবার কাটেন, 5 7 35, 2 5 5 25, 0। তাহলে 75 গুণন 3, 75-এর সাথে 3 গুণ করলে হয় হচ্ছে 3 5 15, আর একটা 0 দিয়ে নিলাম, 3 5 15, হাতে 1, 3 7 21, আর একে 22, 2250 টাকা, 2250 টাকা। তাহলে এটা সরল মুনাফা। এবার চক্রবৃদ্ধি মূলধন, আবার চক্রবৃদ্ধি মূলধন সি সমান পি ইন্টু 1 যোগ আর এন। তো পি কত? পি হচ্ছে 18,750, 1 যোগ 1-এর নিচে 25, 3 সমান 18,750। তাহলে এইখানে আমরা একটু লসাগু করলাম 25, তাহলে 25 যোগ 1 পাওয়ার হচ্ছে 3। তাহলে এখানে হবে হচ্ছে 750 গুণন 25 একে 26, 26-এর নিচে 25, 3 বার লিখে ফেললাম। আচ্ছা, এবার আমরা হচ্ছে ক্যালকুলেটর দিয়ে ম্যানুয়ালি কীভাবে করবো সেটাই আমি দেখাচ্ছি। যে 18,750 ডিভাইডেড বাই 25, 25 দ্বারা সরাসরি ভাগ করলে কত আসে? 750। তাহলে এইখানে আমরা কেটে দিই, এই যে 750, তাহলে থাকলে হচ্ছে 750। 3 25 75, 30, 5 দিয়ে কাটলে এখানে 6, এখানে থাকে 5। ঠিক আছে, এটা থেকেই যাবে। ওকে, তারপর তাহলে উপরে থাকলো হচ্ছে কত? আর তো 5 দিয়ে কাটা যায় না, তাহলে হবে হচ্ছে 6 গুণন 26 গুণন 26 গুণন 26 ভাগ হচ্ছে 5। তাহলে এবার আমরা করি একটু ক্যালকুলেটরে, যে 5 গুণন 5 ছিল না 6 ছিল? 6 ছিল। 6 গুণন 26 গুণন 26 গুণন 26, আচ্ছা, ডিভাইডেড বাই 5। তাহলে আসছে হচ্ছে 21,091.2। 21 দেখতে পাচ্ছি না, 091.2 টাকা। এটা মূলধন, চক্রবৃদ্ধি মূলধন। অতএব চক্রবৃদ্ধি মুনাফা হবে, অতএব চক্রবৃদ্ধি মুনাফা সমান, আমরা জানি যে সি মাইনাস পি, তার মানে হবে 21,091.2 বিয়োগ 18,750, 18,750 টাকা। টাকা লিখতে হবে, এইখানেও টাকা লিখতে হয়, আমি তো লিখিনি। ওকে, তাহলে এটা মাইনাসটা ক্যালকুলেটারে করে ফেলবো। মাইনাস 18,750, আমি সব কিছু ম্যানুয়ালি দেখানোর চেষ্টা করতেছি। 23,41.2, 23,41.2 টাকা। তাহলে এখন আমার সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য, অতএব সরল মুনাফা ও
চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য 2341.2 বিয়োগ কত জন আসছিল 2250। হ্যাঁ 2250 তাহলে এটাও ক্যালকুলেটরে সাহায্য করব -2250 তাহলে আসবে হচ্ছে 91.2 টাকা 91.2 টাকা এটাই আমাদের অ্যান্সার। এই অংশটা দেখা গেছে কিনা আরেকবার একটু দেখি, এই অংশগুলো দেখা গেছে হয়তো বা। ওকে, নেক্সট ম্যাথ 14 নম্বর। শিপ্রা বড়ুয়া কোনো ব্যাংকে 3000 টাকা রেখে 2 বছর পর মুনাফা সহ 3600 টাকা পেয়েছেন। তার মানে এখানে 3600 টাকা যে পেয়েছেন, এই 3600 টাকা হচ্ছে মুনাফা আসল। ক নম্বরে বলেছে যে সরল মুনাফার হার নির্ণয় করা, হারটা বের করতে বলছে এখান থেকে। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে কতে চলে যাই। 14 সমাধান দেওয়া আছে মুনাফা আসল 3600 টাকা। এটাকে এ দ্বারা প্রকাশ করে, মেবি এ দ্বারা বললাম প্রকাশ। আসল দেওয়া আছে হচ্ছে কত, আসল দেওয়া আছে পি সমান 3000 টাকা। ওকে, তারপরে হচ্ছে তাহলে অতএব মুনাফা হবে, মুনাফা আই সমান হবে হচ্ছে 3600 টাকা মাইনাস হচ্ছে 3000 টাকা সমান হচ্ছে 600 টাকা। আর মুনাফার হার আর সমান আমাদের বের করতে হবে। এই ম্যাথের ক্ষেত্রে যেহেতু আমাদের পার্সেন্টেজ বের করতে হবে, তাহলে আমরা সূত্র লিখব 100 সহ, সেই সূত্রটা লিখব। তাহলে আমরা জানি মুনাফা কথাটা লেখার দরকার নাই, আমরা সরাসরি লিখি যে মুনাফা লিখছে ঠিক আছে থাক। আই সমান পি আর এন ডিভাইডেড বাই 100। সো আমরা যেহেতু আর বের করতে চাচ্ছি, তাহলে আর সমান হবে হচ্ছে, আর এই পাশে চলে আসলো, তাহলে এই পাশে থাকবে হচ্ছে আই গুণন, এটা হচ্ছে আই গুণন 100 ডিভাইডেড বাই পি ইন্টু এন। ওকে, তাহলে এবার মানগুলো বসিয়ে দিই। তাহলে হবে 600 গুণন 100, পি হচ্ছে 3000 গুণন এন হচ্ছে 3 বছর, এন 3 বছর। সময়টা আমরা লিখিনি এখানে, সরি, সময়টা লিখতে হবে। তো সময় এন সমান 3 বছর। ওকে, তাহলে এবার কাটাকাটি করার বেলা এই যে 0 0 0 0 0 0 3 দিয়ে কাটলে হয় হচ্ছে 3 দুগুণ 6। তাহলে এখানে থাকলো হচ্ছে 20 বছর। সময় কি 3 বছর ছিল? এই যে সময় ছিল তো 2 বছর, আগের অঙ্কে 3 বছর করেছি, 2 বছর। তাহলে এখানে 2 বছর বসিয়ে দিলাম। তাহলে এই 2 দিয়ে যদি আমি কাটাকাটি করি তাহলে হবে হচ্ছে 10। তাহলে আমাদের 10%। এই যে 10% কেন আসলো? কারণ আমরা এই যে এখানে 10 দিয়ে করেছিলাম, এই জন্য সরাসরি পার্সেন্টেজ চলে আসছে। তাহলে এটাই হবে আমাদের অ্যান্সার। খ নম্বরে কি বলছে? খ
নম্বরে বলছে যে আরও 3 বছর পর, মানে 2 বছর তো ছিল, আরও 3 বছর পর মুনাফা আসল কত হবে। তাহলে আমরা এখানে লিখি, এখান থেকে নিয়ে আসি যে খ নম্বর সমাধান। এখানে মূলধন পি সমান 3000 টাকা, মুনাফা আই সমান দেন হচ্ছে সময় এন সমান 2+3 5 বছর, মুনাফার হার আর সমান 10% বা 10-এর নিচে 100। 0 কাটলাম, তাহলে থাকে 1-এর নিচে 10। ওকে, তাহলে এখন আমরা জানি মুনাফা বা সরল মুনাফা আই সমান পি আর এন। তাহলে পি হচ্ছে কত? 3000, আর হচ্ছে 1-এর নিচে 10, এন হচ্ছে 5 বছর। তো এটা দিয়ে কাটলাম 2, 15, তাহলে আসবে হচ্ছে 1500 টাকা। এটা হচ্ছে শুধুমাত্র সরল মুনাফা। অতএব 5 বছরের মুনাফা আসল সমান হচ্ছে 3000 যোগ এই 1500 সমান 4500। একটা শূন্য বেশি দিয়ে ফেললাম। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট গ নম্বর প্রশ্ন, শেষ প্রশ্ন। 3000 টাকা একই হার চক্রবৃদ্ধি মুনাফায় জমা রাখলে 2 বছর পর চক্রবৃদ্ধি মূলধন কত হতো? এটা খুবই সহজ একটা অঙ্ক, যে এই যে 3000 টাকা একই হার চক্রবৃদ্ধি মুনাফায় রাখলে 2 বছর পর চক্রবৃদ্ধি মুনাফা কত হতো। সরাসরি দেখে দেবো আমরা হচ্ছে এখানে যে কথাগুলো নিয়েছিলাম এটাই নিয়ে আসবো। হ্যাঁ, এখান থেকে নিতে গেলে আবার ঝামেলা, আমি নতুন করে লিখি। গ নম্বর সমাধান। এখানে মূলধন বা আসল পি সমান 3000 টাকা, সময় এন সমান কয় বছর বলছে একটু দেখে নিই, আগের বার তো 2 বছর, 2 বছর, আর মুনাফার হার যেহেতু একই কথাই বলছে তার মানে হচ্ছে 10%, মানে হচ্ছে 1-এর নিচে 10। সরাসরি লিখলাম, কাটাকাটিটা দেখালাম না। ওকে, আমরা জানি চক্রবৃদ্ধি মূলধনই চেয়েছে অঙ্কে, তো চক্রবৃদ্ধি মূলধনই চেয়েছে সরাসরি। হ্যাঁ, তাহলে তো সরাসরি আর মুনাফা বের করার দরকার নেই। বৃদ্ধি মূলধন
চক্রবৃদ্ধি মূলধন সি সমান পি 1 যোগ আর টু দি পাওয়ার n। তাহলে পির ভ্যালু হচ্ছে 3000 টাকা, 1 যোগ আর এর মান হচ্ছে 1 এর নিচে 10, n এর ভ্যালু হচ্ছে সময় 2 বছর। ওকে, এটা 3, তাহলে এখানে হবে হচ্ছে 3000 গুণন 10 যোগ 1 10 2 সমান হবে হচ্ছে 3000 গুণন 11 নিচে 10 গুণন 11 নিচে 10, 0 0 0 0 কাটা, তাহলে থাকলো হচ্ছে 30 গুণন 11 গুণন 11, তাহলে 11 11 121, 121 জন্য 361, 361 0। আচ্ছা, 11 গুণন 11 গুণন 30, 3630, 3630 টাকা। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো এই ছিল আমাদের 2.2 এর সকল অঙ্ক সমাধান। আজকের ভিডিও এই পর্যন্তই। সামনের ভিডিওতে অন্য অনুশীলনীর সমাধান দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। সবাই ততক্ষণ ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।